এবার আমরা হৃদরোগ নির্ণয়ের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। একটা রোগীর হার্টের কোনো অসুখ হয়েছে কিনা সেটা ডাক্তার আসলে কিভাবে বুঝতে পারেন সেটাই আমরা জানবো। এই টপিক থেকে টুকটাক এমসিকিউ আসতে পারে, আমরা একটু মনোযোগ দিয়ে তথ্যগুলো মুখস্থ করব। লক্ষ্য করো, প্রথমে ডাক্তার কিন্তু হার্টবিট পরীক্ষা করেন। ডাক্তার তার স্টেথোস্কোপ দিয়ে রোগীর হার্টবিটটা শোনেন এবং হার্টবিটের মধ্যে কোনো অস্বাভাবিকতা থাকলে হৃদরোগ সম্পর্কে একটা ধারণা পান। তারপরে হার্টবিটের অস্বাভাবিক শব্দ, এটা থেকেও ডাক্তার কিন্তু বুঝতে পারেন হার্টের কোনো অসুখ হয়েছে কিনা। পা ফুলে যাওয়া, তোমাদের বলেছিলাম হার্ট ফেইলার হলে কিন্তু পা ফুলে যায়। পা ফোলা দেখেও কিন্তু ডাক্তার বুঝতে পারেন যে হার্টের কোনো অসুবিধা হয়েছে কিনা। এছাড়া বিভিন্ন শিরা ফুলে যাওয়া, যকৃৎ বড় হওয়া, এরকম বিভিন্ন শারীরিক চিহ্ন দেখে ডাক্তার কিন্তু ধারণা করতে পারেন যে রোগীর হার্টের কোনো অসুখ হয়েছে কিনা। এবার বিভিন্ন টেস্টের ব্যাপারে চলে আসি। বুকের এক্স রে করলে বুকের হার্টের অবস্থানটা কেমন, হার্টটা বড় হয়েছে নাকি ছোট হয়েছে, হার্টের কোনো অস্বাভাবিকতা আছে কিনা, এক্স রের মাধ্যমে কিন্তু ডাক্তার সেটা বুঝতে পারেন। তারপরে ডাক্তার আরেকটা টেস্ট করতে পারেন, সেটার নাম হলো ইসিজি। খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রেখো। ইসিজির পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি সাধারণত হার্টের রোগ নির্ণয়ের প্রথম টেস্ট, হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়ের টেস্ট। এটা কিন্তু এভাবেই এমসিকিউ আসে, একবার পরীক্ষায় এসেছিল যে হৃৎপিণ্ডের প্রথম কোন টেস্টটা করা হয়। সাধারণত সর্বপ্রথম ইসিজি করা হয়, হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য এই টেস্টটা করা হয়। ইসিজি ব্যাপারটা কি, আসলে শরীরের মধ্যে ইলেকট্রোড লাগানো হয়, মানে হচ্ছে বুকে চামড়াতে এক ধরনের তার লাগানো হয়। সে তারের মাধ্যমে একটা স্ক্রিনে হার্টের বিভিন্ন রকম অবস্থা পর্যবেক্ষণ করা হয়। হার্টের সংকোচন কেমন হচ্ছে, প্রসারণ কেমন হচ্ছে, হার্টবিট কেমন রয়েছে, এগুলো কিন্তু পর্যবেক্ষণ করা হয়। তাহলে দেখো, ইলেকট্রো মানে হচ্ছে কারেন্ট, কার্ডিও মানে হচ্ছে হার্ট, গ্রাম মানে হচ্ছে গ্রাফ বা চিত্র, মানে কারেন্ট ব্যবহার করে, সামান্য পরিমাণ কারেন্ট ব্যবহার করে বাইরে থেকে হার্টের অবস্থা পর্যবেক্ষণ করার যে টেস্টটা, সেটাকেই বলা হয় কিন্তু ইসিজি। ইসিজি রিপোর্টটা তোমরা যদি দেখো তাহলে দেখবে অনেকটা এরকম করে কিছু দাগ থাকে, এরকম করে যে দাগগুলো থাকে এটাই হচ্ছে ইসিজি সেই রিপোর্ট। এবার আমরা দেখব ইটিটি। ইটিটি এর পূর্ণরূপ হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। আচ্ছা, এরকম অনেক সময় হয় না, তোমার খুব অসুখ কিন্তু ডাক্তারের কাছে গেছো, ডাক্তারের চেম্বারে ঢোকার পর তোমার অসুখটা নাই, এরকম কিন্তু অনেক সময় হয়। আসলে আমরা ডাক্তারের চেম্বারের ভালো একটা পরিবেশে যখন বসি, ডাক্তার আমাদের সামনে থাকে, আমরা অনেকটা নিশ্চয়তা পাই, এই জন্য আমাদের অসুখ কিন্তু মানসিকভাবে ওই সময় কমে যায়। আর হার্টের অসুখের ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি ঘটে। বাড়িতে থাকলে রোগী বেশি টেনশনে থাকে, ডাক্তারের কাছে গেলে তার টেনশন কমে যায়, তার দুশ্চিন্তা কিন্তু অনেকখানি কমে যায়, এই জন্য হার্টের অসুখ কিন্তু ওই সময় বোঝা যায় না। আর বেশিরভাগ কিন্তু হার্টের অসুখ বেশি অনুভূত হয় রোগী যখন কায়িক পরিশ্রম করে, খুব ক্লান্তিকর কোনো কাজ করে, তখনই কিন্তু রোগীর হার্টের অসুখটা বেশি বোঝা যায়। এই জন্য রোগী যখন ডাক্তারের চেম্বারে গিয়ে আরাম করে বসে, তখন ইসিজি করলে অনেক সময় রোগীর হার্টের অবস্থা খারাপ থাকা সত্ত্বেও এরকম ভালো ইসিজি রিপোর্ট আসে। এই জন্য ডাক্তাররা আরেক ধরনের টেস্ট ব্যবহার করেন। সেই টেস্টটা কেমন, এটাকে বলা হচ্ছে ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এটাতে আসলে যেটা করা হয়, ইসিজি করা হয় কিন্তু রুগীকে বসায় না রেখে, বরং এক্সারসাইজরত অবস্থায়। রুগীকে হয়তো একটা ঘরের মধ্যে রাখা যে সাইকেলগুলো থাকে, যেগুলো আসলে নড়ে না কিন্তু সাইকেলের মতো করে চালনা করা যায়, জিমেও তোমরা দেখেছো, ওই সাইকেলগুলো চালাতে দেওয়া হয়, অথবা ট্রেডমিলে হাঁটতে দেওয়া হয়। রুগী হাঁটছে, সাইকেল চালাচ্ছে, এরকম রুগী এক্সারসাইজ অবস্থায় রয়েছে। এক্সারসাইজরত অবস্থায় যদি এই যে বুকে ইলেকট্রোড লাগিয়ে সেখান থেকে ইসিজির রিপোর্ট দেখা, এটাকেই বলা হচ্ছে ইটিটি। এক্সারসাইজরত অবস্থায় ইসিজি করাটাকে বলা হচ্ছে ইটিটি। এটা করেও কিন্তু হার্টের অসুখগুলো ধারণা পাওয়া যায়, হার্টের অসুখগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়, মানে পরিশ্রমরত অবস্থায় হৃৎপিণ্ডের অবস্থা সম্পর্কে জানা যায় ইটিটি টেস্ট করে। তারপরে দেখো বিএনপি টেস্টের পূর্ণরূপ হচ্ছে ব্লাড নাট্রিইউরেটিক পেপটাইড। তবে আমি ইন্টারনেটে দেখলাম ব্লাডের জায়গায় লেখা আছে বি টাইপ নাট্রিইউরেটিক পেপটাইড। পেপটাইড শব্দের মানে হচ্ছে প্রোটিন। তোমরা বুঝতেই পারছো যে এই বিএনপি এটা হচ্ছে একটা কেমিক্যাল, এটা হচ্ছে একটা বি টাইপ নাট্রিইউরেটিক পেপটাইড, এটা একটা প্রোটিন। এই প্রোটিনটার ক্ষরণ কখন হয়? এই প্রোটিনটার ক্ষরণ হয় হার্টের মধ্যে যখন বেশি চাপ পড়ে। হার্ট যখন বেশি চাপের মধ্যে থাকে, স্ট্রেসের মধ্যে থাকে, হার্টের নিচের দিকে যে চেম্বারগুলো, ভেন্ট্রিকলগুলো, তারা কিন্তু এই বি টাইপ নাট্রিইউরেটিক পেপটাইড বেশি বেশি ক্ষরণ করে। মানে হার্টের মধ্যে কোনো অস্বাভাবিকতা হলে এই বিএনপির পরিমাণ বেড়ে যায়, রক্তের মধ্যে বিএনপির পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ কারো হার্টের অসুখ হয়েছে, ডাক্তার তার রক্তের বিএনপি টেস্ট করলেন, বিএনপি টেস্ট করে দেখলেন যে বিএনপির পরিমাণ কেমন। তার রক্তের মধ্যে বিএনপির পরিমাণ যদি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে,
তখন ডাক্তার ধারণা করে নেন যে হার্টের মধ্যে কোনো চাপ পড়ছে, হার্ট কোনো অস্বাভাবিকতায় রয়েছে, হার্টের কোনো অসুবিধা হয়েছে। তখন কিন্তু ডাক্তার হার্টের যে হার্ট অ্যাটাক অথবা হার্ট ফেলার এগুলো সম্পর্কে কিন্তু ডাক্তার ধারণা পান। তাহলে দেখো হার্ট ফেলার সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এই রক্তের বিএনপি টেস্ট করে। তারপরে দেখো করোনারি অ্যাঞ্জিওগ্রাম। করোনারি মানে হচ্ছে আমাদের করোনারি রক্তনালী, হার্টের ভেতরে যে রক্তনালীগুলো চলাচল করে ওদেরকেই তো বলা হয় করোনারি রক্তনালী। অ্যাঞ্জিও মানে হলো রক্তনালী, গ্রাম মানে হলো চিত্র। করোনারি মানে হলো হার্টের ভেতরকার, অ্যাঞ্জিও মানে হলো রক্তনালী, গ্রাম মানে হলো চিত্র। হার্টের ভেতরকার যে রক্তনালীগুলো রয়েছে তারা কোন অবস্থায় রয়েছে এটা জানার জন্য যে টেস্টটা করা হয় তাকেই বলা হচ্ছে করোনারি এনজিওগ্রাম। মানে আমরা তো জানি হার্টের মধ্যে অনেক রক্তনালী আছে, এটা হলো হার্টের ভেতরে ভেতরে তো অনেক রক্তনালী আছে। ধরা যাক হার্টের ভেতরে ভেতরে এগুলো হচ্ছে রক্তনালী, এই রক্তনালীগুলো হার্টের ভেতরে ভেতরে অবস্থান করছে। এই রক্তনালীগুলো হার্টের ভেতরে ভেতরে অবস্থান করছে। এদের এখন অবস্থাটা কেমন এটা জানার জন্য যে টেস্টটা করা হয় সেটাকেই বলা হয় করোনারি এনজিওগ্রাম। দেখো করোনারি রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা সেটা জানার জন্য এই টেস্টটা করা হয়। এটাতে আসলে যেটা করা হয় রুগীকে এক্সরে মেশিনের নিচে রাখা হয়, রেখে রুগীর যেই করোনারি রক্তনালীগুলো আছে এই রক্তনালীর রক্তের সঙ্গে এক ধরনের ডাই বা এক ধরনের রং মিশ্রিত করে দেওয়া হয় এবং এই রঙগুলোকে ডাক্তার বা যারা আসলে টেস্ট করছেন তারা এক্সরে মেশিনের মাধ্যমে পর্যবেক্ষণ করেন। ধরা যাক রং মেশানো রক্তটা এদিক দিয়ে এসে এসে এই জায়গাতে এসে আটকে গেল, এরপরে আর রং মেশানো রক্তগুলো যাচ্ছে না। রং মেশানো রক্ত করোনারি রক্তনালীতে দেওয়া হলো, সব জায়গায় করোনারি রক্তনালীর সব জায়গায় রং মেশানো রক্তগুলো যাচ্ছে, কিন্তু এই জায়গাতে গিয়ে আটকে যাচ্ছে, আর রক্তগুলো এদিকে আসতে পারছে না। তার মানে বুঝে যাবে এখানে একটা ব্লক আছে। তাহলে করোনারি রক্তনালীগুলো কোন অবস্থায় রয়েছে সেটা জানার জন্য এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রাম তাহলে কেন করা হয়? রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা সেটা জানার জন্য এনজিওগ্রাম করা হয়। এছাড়াও ডাক্তাররা কি করেন, উচ্চ রক্তচাপ, রক্তের শর্করা বা চর্বির পরিমাণ এগুলো নির্ণয় করেও হৃদরোগ সম্পর্কে কিছুটা তারা ধারণা পান। তারপরে দেখো ট্রপোনিন আই, এটা কিন্তু আই, রোমান 1 না, এটা আই। ট্রপোনিন আই, তোমাদের বইয়ে এটার বানান ভুল লেখা আছে ট্রপোনিয়ন না, এটা ট্রপোনিন আই। এটাও আমাদের এক ধরনের প্রোটিন যেটা হার্টে তৈরি হয়। হার্ট বেশি চাপ পেলে, হার্ট আঘাতপ্রাপ্ত হলে, হার্টের কোনো ক্ষতি হলে এই প্রোটিনটার পরিমাণ রক্তের মধ্যে বেড়ে যায়। হার্ট ক্ষতিগ্রস্ত হলে হার্ট তখন এই প্রোটিনটা বেশি বেশি ক্ষরণ করে। রক্তকে মাপলে যদি দেখা যায় এই প্রোটিনটার পরিমাণ অনেক বেড়ে গেছে তখন ধারণা করা হয় যে হার্টের মধ্যে কোনো সমস্যা হয়েছে। তাহলে দেখো এটা টেস্টের মাধ্যমে কিন্তু হার্ট অ্যাটাক সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোনটা আমরা কেন করব এভাবে কিন্তু এমসিকিউ আসতে পারে। এক্সরে আমরা কেন করব? হার্টের অবস্থা জানার জন্য। ইসিজি আমরা কেন করব? এটা প্রাথমিক রোগ নির্ণয়ের একটা পদ্ধতি। ইসিজি প্রাথমিক রোগ নির্ণয়ের পদ্ধতি। ইটিটিও সেম। বিএনপি আমরা কেন করব? হার্ট ফেলার সম্পর্কে আমরা নিশ্চিত হওয়ার জন্য করব। করোনারি অ্যাঞ্জিওগ্রাম কেন করব? রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা সেটা জানার জন্য করব। এছাড়াও এই যে ট্রপোনিন, এটাও কেন করব আমরা? হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেগুলো নিশ্চিত হওয়ার জন্য এই টেস্টটা করব। আসলে এই টেস্টগুলো অনেক জটিল, এগুলো সম্পর্কে আমার পর্যাপ্ত জ্ঞান নাই, আমি যেটুকু জানি বললাম। তোমরা মুখস্থ করবে যে কোন টেস্টটা কেন করা হয়। এবার আমরা পেসমেকার সম্পর্কে আলোচনা করব। পেসমেকার সম্পর্কে আগেও আমরা জেনেছি, আমরা আরও একবার পেসমেকার সম্পর্কে সংক্ষেপে জানব। প্রথমে আমাদের পেসমেকার শব্দটার অর্থ জানতে হবে। লক্ষ্য করো এখানকার পেস শব্দটার মানে হচ্ছে গতি, আর মেকার মানে হলো তৈরিকারী। পেসমেকার মানে হচ্ছে গতি তৈরিকারী। আমাদের হার্ট গতিশীল হয়, আমাদের হার্ট স্পন্দিত হয় পেসমেকারের কারণেই। পেসমেকার আমাদের হার্টের গতি তৈরি করে, এই জন্য তার এরকম নাম দেওয়া হয়েছে। প্রাকৃতিকভাবে আমাদের হার্টের মধ্যে একটা পেসমেকার থাকে, সে আমাদের হার্টের গতিটাকে সবসময় বজায় রাখে। সেই পেসমেকারকে বলা হয় কিন্তু প্রাকৃতিক পেসমেকার। প্রাকৃতিক পেসমেকার ঠিকমতো কাজ না করলে আমাদের বাইরে থেকে কৃত্রিম একটা পেসমেকার হার্টে সংযোগ করা হয়, সেই পেসমেকারটাকে বলা হচ্ছে যান্ত্রিক পেসমেকার। তাহলে প্রাকৃতিক পেসমেকার অলরেডি থাকেই, প্রাকৃতিক পেসমেকার ঠিকমতো কাজ না করলে যান্ত্রিক পেসমেকারের সাহায্য নেওয়া হয়। তাহলে আমাদের প্রাকৃতিক পেসমেকার এবং যান্ত্রিক পেসমেকার নিয়ে আমাদের ছোট্ট একটা আলোচনা জানতে হবে। প্রাকৃতিক পেসমেকার সম্পর্কে আমরা আগেও জেনেছি, আমরা আজকের এই ক্লাসে যান্ত্রিক পেসমেকার নিয়ে কিছুটা জানার চেষ্টা করব। তারপরেও প্রাকৃতিক পেসমেকার সম্পর্কে কিছুটা ইনফরমেশন তোমাদের মনে করিয়ে দিই, কারণ যান্ত্রিক বুঝতে আমাদের কাজে লাগবে। দেখো প্রাকৃতিক পেসমেকার কাকে বলা হচ্ছে, কোন জায়গাকে বলা হচ্ছে, একটু ছবিতেই আমরা দেখি। এইটা মনে করো আমাদের হার্ট। আমাদের হার্টের মধ্যে কিন্তু 4টা চেম্বার আছে। উপরের চেম্বারগুলোকে বলা হয় অলিন্দ, নিচেরগুলোকে বলা হয় নিলয়। এটাকে বলা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়।
এই চেম্বারটার নাম হচ্ছে ডান অলিন্দ আর এটার নাম হলো ডান নিলয়। এই তো আমাদের হার্টে এরকম 4টা চেম্বার আছে। লক্ষ্য করো ডান অলিন্দের এই জায়গাতে একটা ছোট্ট মাংসপিণ্ড থাকে, ছোট্ট একটা মাংসপিণ্ড থাকে, বিশেষ ধরনের মাংসপিণ্ড থাকে। এই মাংসপিণ্ড থেকে বৈদ্যুতিক তরঙ্গ তৈরি হয়, এখান থেকেই ইলেকট্রিক ইম্পালস তৈরি হয় এবং এই ইম্পালসটা বা তরঙ্গটা সব দিকে ছড়িয়ে যায় এবং এই শক্তিটা দিয়েই কিন্তু আমাদের হার্ট প্রসারিত হয়, সংকুচিত হয়। তাহলে আমাদের হার্ট সংকুচিত প্রসারিত কার ইম্পালসের কারণে তৈরি হয় বলো? এই ছোট্ট বিন্দুটার ইম্পালসের কারণে হার্টের মাসলগুলো স্পন্দিত হয়, সংকুচিত হয়, প্রসারিত হয়। তাহলে এই বিন্দুটাকেই কিন্তু আমরা বলি প্রাকৃতিক পেসমেকার। তাহলে এবার লক্ষ্য করো হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে অবস্থিত, দেখো হৃৎপিণ্ডের ডান অলিন্দ বা ডান অ্যাট্রিয়ামেই কিন্তু পেসমেকারটা অবস্থান করছে। একটা বিশেষ পেশিগুচ্ছ দ্বারা এটা গঠিত, এটা জিনিসটা একটা বিশেষ ধরনের পেশিগুচ্ছ দ্বারা গঠিত, একটা ছোট অংশ এটা। ভালো কথা, এখান থেকে বৈদ্যুতিক তরঙ্গ তৈরি হয় যার কারণে আমাদের হৃদস্পন্দন হয়। এই জায়গাটাকে বলছি আমরা প্রাকৃতিক পেসমেকার। তাহলে আমাদের হার্টের ডান অলিন্দতে একটা ছোট্ট বিশেষ ধরনের মাংসপিণ্ড থাকে, একটা মাসল থাকে, যেই মাসলটা আসলে এক ধরনের স্বয়ংক্রিয় স্নায়ু। এই স্বয়ংক্রিয় স্নায়ু থেকে কি তৈরি হয়? এক ধরনের বৈদ্যুতিক তরঙ্গ তৈরি হয়, তরঙ্গটা সব দিকে ছড়িয়ে যায়, এজন্য হার্টের মাসলগুলো স্পন্দিত হয়, মানে সংকুচিত প্রসারিত হয়। এই বিন্দুটাকেই বলছি আমরা হলো প্রাকৃতিক পেসমেকার। এটাকেই বলছি আমরা তাহলে প্রাকৃতিক পেসমেকার। এখন প্রাকৃতিক পেসমেকার আশা করি সবার ক্লিয়ার হলো। এবার আমাদের অ্যারিথমিয়া সম্পর্কে জানতে হবে। অ্যারিথমিয়া মানে কি? দেখো ইংরেজি শব্দের প্রথমে যদি অথবা অ্যান যুক্ত থাকে তাহলে না বা নাই বোঝায়, না। আর এখানে রিথমিয়া শব্দটা এসছে রিদম থেকে, রিদম। রিদমিয়া মানে হলো রিদম। রিদম মানে কি বলো? ছন্দ। আমরা জানি আমাদের হৃদস্পন্দন একটা ছন্দময় ঘটনা। হৃৎপিণ্ড সংকোচন হয়, প্রসারণ হয়, সংকোচন হয়, প্রসারণ হয়। এটার কিন্তু একটা নির্দিষ্ট ছন্দ আছে। হৃৎপিণ্ড সংকোচন হতে একটা নির্দিষ্ট সময় নেয়, হৃৎপিণ্ড প্রসারিত হতে কিন্তু আরেকটা নির্দিষ্ট সময় নেয়। এই ছন্দটার যদি পতন ঘটে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ না হতে পারে, তখনই সেই সমস্যাটাকে কিন্তু বলা হয় অ্যারিথমিয়া। ছন্দ নাই, হৃৎপিণ্ডের ছন্দ নষ্ট হয়ে গেছে, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ছন্দটা নষ্ট হয়ে গেছে, এই অবস্থাটাকেই বলছি আমরা অ্যারিথমিয়া। সংজ্ঞায় লেখা আছে দেখো, হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে যদি দ্রুত হয় অথবা ধীরে যদি হয়, এটা ভুল লিখেছি, ধীরে যদি হয় তখনই তাকে অ্যারিথমিয়া বলে। হৃৎপিণ্ড যদি স্বাভাবিকের চেয়ে বেশি কাজ করে অথবা হৃৎপিণ্ড যদি স্বাভাবিকের চেয়ে কম কাজ করে, হৃৎপিণ্ড যদি দ্রুত চলে অথবা ধীরে চলে, ছন্দ যদি না সে মানে, সেটাকেই কিন্তু বলছি আমরা অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া তাহলে কেন হয়? অ্যারিথমিয়া কিন্তু হয় এই পেসমেকারের সমস্যার কারণে। পেসমেকার যদি ইরেগুলার কারেন্ট তৈরি করে, ইরেগুলার যদি বৈদ্যুতিক তরঙ্গ তৈরি করে, তখনই কিন্তু আসলে অ্যারিথমিয়া হয়। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই সাইনোয়াট্রিয়াল নোড থেকে বা প্রাকৃতিক পেসমেকার থেকে, এই জায়গা থেকে কারেন্ট তৈরি হওয়ার কথা বা বৈদ্যুতিক তরঙ্গ তৈরি হওয়ার কথা। কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি এখান থেকে বৈদ্যুতিক তরঙ্গ তৈরি না হয়, সেই সমস্যাটা কিন্তু আমাদের পুরো হৃৎপিণ্ডের মধ্যে ছড়িয়ে যায়। তখন হৃৎপিণ্ড আর সঠিকভাবে সংকুচিত প্রসারিত হতে পারে না। এই অবস্থাটাকেই বলছি কিন্তু আমরা অ্যারিথমিয়া। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, প্রাকৃতিক পেসমেকারের অপর নাম হলো সাইনোয়াট্রিয়াল নোড বা SAN। এটা লিখেছি কিন্তু বলতে ভুলে গেছি। এই সাইনোয়াট্রিয়াল নোড হচ্ছে আমাদের প্রাকৃতিক পেসমেকার। তাহলে প্রাকৃতিক পেসমেকার সঠিকভাবে যদি কারেন্ট তৈরি করে, সেই কারেন্টটা যদি ছড়িয়ে দেয়, বৈদ্যুতিক তরঙ্গ তৈরি করে, বৈদ্যুতিক তরঙ্গটা যদি ছড়িয়ে দেয়, তাহলে আমাদের হার্ট সুস্থ থাকে। কিন্তু আমাদের সাইনোয়াট্রিয়াল নোড বা প্রাকৃতিক পেসমেকার যদি সঠিকভাবে কারেন্ট তৈরি করতে না পারে, সঠিকভাবে যদি বৈদ্যুতিক তরঙ্গ ছড়িয়ে দিতে না পারে, তখন দেখা যায় যে আমাদের হৃৎপিণ্ডের কাজের ছন্দপতন ঘটে। এই ছন্দটা যদি না থাকে, এই অবস্থাটাকে বলা হয় অ্যারিথমিয়া। এটা কিন্তু একটা ভয়াবহ সমস্যা। এই সমস্যার কারণে রোগীর অনেক অসুবিধা হয়, রোগীর কিন্তু মৃত্যুও হয়ে যেতে পারে। এই সমস্যা সমাধানে বিজ্ঞানীরা কিন্তু একটা নতুন দিক উন্মোচন করেছেন। তারা কি করেছেন? এক ধরনের যান্ত্রিক বা কৃত্রিম পেসমেকার তারা আমাদের হার্টে স্থাপন করার ব্যবস্থা করেছেন। এক ধরনের কৃত্রিম যন্ত্র যেটা অনেকটা আমাদের পেসমেকারের মতো করে কাজ করবে, এরকম একটা যন্ত্র তারা আমাদের হার্টে বসানোর ব্যবস্থা করেছেন। এই যন্ত্রটাকেই কিন্তু বলা হচ্ছে যান্ত্রিক পেসমেকার। যান্ত্রিক পেসমেকারের কয়েকটা অংশ থাকে, অংশগুলো আমাদের আগে বুঝতে হবে। একটা লিথিয়াম ব্যাটারি থাকে, একটা কম্পিউটারাইজড জেনারেটর থাকে, তার থাকে বা লিড থাকে এবং তারের শীর্ষে থাকে সেন্সর। একটা পেসমেকারের মূল যে অংশ সেটা হলো তার ব্যাটারি। এটাই হচ্ছে সে মনে করে সেই ব্যাটারি। ব্যাটারিটা কি দিয়ে তৈরি? মনে রাখতে হবে লিথিয়াম দ্বারা তৈরি। তাহলে পেসমেকারের ব্যাটারিটা সাধারণত লিথিয়াম দ্বারা তৈরি ব্যাটারি।
এবং এই ব্যাটারির মধ্যে থাকে কম্পিউটারাইজড জেনারেটর, অর্থাৎ এর মধ্যে কিছু জেনারেটর থাকে, কম্পিউটারাইজড জেনারেটর থাকে, মানে ছোট একটা মনে করো কম্পিউটার আছে এর ভেতরে, সাধারণ কিছু হিসেব নিকেশ করতে পারে এরকম কম্পিউটার আছে ব্যাটারির ভেতরেই। একটা তার থাকে, পেসমেকারের একটা লম্বা তার থাকে, এই তারটাকে বলা হচ্ছে কিন্তু লিড। তাহলে পেসমেকারের যে তারটা থাকে তারের নাম কিন্তু লিড, এবং তারের মাথায় থাকে হচ্ছে সেন্সর, তারের মাথায় থাকে সেন্সর, সেন্সরকে বলা হয় ইলেকট্রোড, সেন্সরকে বলা হচ্ছে ইলেকট্রোড। পেসমেকারের প্রকারভেদটা এবার আমাদের জানতে হবে। আমরা অংশগুলো কিন্তু জানলাম, এটা হচ্ছে তার প্রধান জায়গা যেটা হলো লিথিয়াম ব্যাটারি, এর ভেতরেই থাকে হচ্ছে কম্পিউটারাইজড জেনারেটর, তারটার নাম হলো লিড, আর শীর্ষটার নাম হচ্ছে ইলেকট্রোড বা হচ্ছে সেন্সর। আমরা তো পেসমেকারের স্ট্রাকচার বুঝলাম, এবার পেসমেকারের প্রকারভেদ আমাদের জানতে হবে। প্রকারভেদ বোঝার সাথে সাথে আমরা পেসমেকারের কাজের ধরনটাও বুঝতে পারবো। লক্ষ্য করো, এটা মনে করো কারো হার্ট, এটা হচ্ছে কারো হার্ট, হার্টের উপরের দিকে চেম্বারগুলোকে বলা হবে অলিন্দ, নিচেরগুলোকে বলা হবে নিলয়, নিচেরগুলোকে বলা হবে নিলয়। লক্ষ্য করো, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়, এটা হচ্ছে ডান অলিন্দ, আর এটা হচ্ছে ডান নিলয়। ওকে, ডান অলিন্দের এই জায়গাতে থাকার কথা পেসমেকার, কিন্তু এই প্রাকৃতিক পেসমেকারটা ঠিকমতো কাজ করছে না, এই জন্য অরিথমিয়া হচ্ছে। অরিথমিয়ার কারণে ডাক্তাররা ডিসিশন নিলেন যে আমরা একটা কৃত্রিম পেসমেকারের সাহায্য নিব, যান্ত্রিক পেসমেকারের সাহায্য নিব। তখন ডাক্তাররা কি করবেন, এই পেসমেকারটা রোগীর শরীরের মধ্যে স্থাপন করবেন। যেটা করা হয়, এই ব্যাটারিটা বুকের চামড়া ঠিক নিচে স্থাপন করা হয়, ব্যাটারিটা স্থাপন করা হয় বুকের চামড়া ঠিক নিচে, এবং এই তারটা নিয়ে এসে হার্টে স্থাপন করা হয়। তার নিয়ে এসে এই ইলেকট্রোডটা নিয়ে এসে হার্টের মধ্যে স্থাপন করা হয়, আর ব্যাটারিটা স্থাপন করা হয় বুকের চামড়া ঠিক নিচে। ওকে, বুকের চামড়া ঠিক নিচে ব্যাটারিটা স্থাপন করা হলো। এবার এই তার নিয়ে এসে ডান অলিন্দতে যুক্ত করে দেওয়া হলো, তারটা নিয়ে এসে ডান অলিন্দতে যুক্ত করে দেওয়া হলো। তাহলে দেখো কি হচ্ছে, প্রাকৃতিক পেসমেকার সঠিকভাবে বৈদ্যুতিক তরঙ্গ তৈরি করছে না, ইম্পালস তৈরি করছে না বলে এই ব্যাটারি থেকে আমরা এখন হার্টের একটা সংযোগ দিয়েছি। যান্ত্রিক পেসমেকারটা কিভাবে কাজ করবে লক্ষ্য করো, এই যান্ত্রিক পেসমেকার সবসময় কিন্তু হার্টের সঙ্গে সংযুক্ত থাকবে এবং হার্টকে মনিটর করবে। এর ভেতরে কিন্তু একটা ছোট্ট কম্পিউটার আছে, কম্পিউটারাইজ জেনারেটর আছে বললাম তো, এই কম্পিউটারটা মনিটর করছে হার্ট ঠিকমতো কারেন্ট তৈরি করতে পারছে কিনা। তো এই কম্পিউটারটা বুঝতে পারছে যে এই প্রাকৃতিক পেসমেকার সঠিকভাবে কারেন্ট তৈরি করলো না, তখন সে এখান থেকে কিছু চার্জ বা কারেন্ট পাঠায় দিবে, সে কারেন্টটা এখানে আসবে এবং সব দিকে ছড়িয়ে যাবে। এতে করে আমাদের হার্টের স্পন্দনটা কিন্তু স্বাভাবিক হবে। অর্থাৎ সে সবসময় হার্টকে মনিটর করে হার্ট সঠিকভাবে কাজ করছে কিনা। যদি না করতে পারে, সে তার ব্যাটারি থেকে কিছু চার্জের মাধ্যমে এখানে একটা ইম্পালস তৈরি করে, সেই ইম্পালসটা সব দিকে ছড়িয়ে যায় এবং হৃদস্পন্দন স্বাভাবিকভাবে হয়। এখন প্রকারভেদগুলো কিভাবে আসে, এক প্রকোষ্ঠ পেসমেকার কেমন দেখো, একটাই যদি তার আসে, একটাই তার এসে হয় এই চেম্বারে ডান অলিন্দতে যুক্ত থাকে, অথবা তারটা এসে ডান নিলয়ে যুক্ত থাকে, যে কোনো একটা চেম্বারে, হয় ডান অলিন্দতে অথবা ডান নিলয়ে, যে কোনো একটা চেম্বারে এসে তারটা যুক্ত থাকবে, তখনই সেটাকে বলবো আমরা এক প্রকোষ্ঠ পেসমেকার। তাহলে পেসমেকার একটা প্রকোষ্ঠের হবে না, পেসমেকারের তারটা যদি এসে একটা প্রকোষ্ঠে, হার্টের একটা প্রকোষ্ঠে যুক্ত থাকে, তার নামই হলে এক প্রকোষ্ঠী পেসমেকার। তাহলে পেসমেকারের একটা তার এসে যদি যে কোনো একটা চেম্বারে, হয় ডান অলিন্দ অথবা ডান নিলয়ে যুক্ত থাকে, তখনই সেটাকে আমরা বলবো কিন্তু এক প্রকোষ্ঠ পেসমেকার। তারপরে রয়েছে দ্বিপ্রকোষ্ঠ পেসমেকার, এটা কিভাবে কাজ করে দেখো, পেসমেকার থেকে দুটা তার আসবে, একটা তার আসবে ডান অলিন্দতে, আরেকটা আসবে কি ডান নিলয়ে। এখানে লিখেছিলাম বা, আর এখানে লিখলাম দেখো এবং। এক প্রকোষ্ঠতে হবে কি, হয় ডান অলিন্দতে এসে তারটা যুক্ত থাকবে অথবা ডান নিলয়ে এসে তারটা যুক্ত থাকবে। কিন্তু দ্বিপ্রকোষ্ঠী পেসমেকারের ক্ষেত্রে কি হবে, ডান অলিন্দতে একটা তার এসে যুক্ত হবে, ডান নিলয়ে একটা তার এসে যুক্ত হবে। এই তারগুলো এসে কি করবে, এই তারগুলো এসে তারের মাধ্যমে একটু কারেন্ট চলে আসবে এবং কারেন্টের ইম্পালসটা পুরো হার্টের এই চেম্বারটাতে ছড়িয়ে যাবে, এই চেম্বারটাতে ছড়িয়ে যাবে। তার মানে তোমরা বুঝতে পারছো, রোগীর অবস্থা যদি ভালো হয়, বেশি খারাপ না হয়, তাহলে একটা তার এনে শুধু ডান অলিন্দতে যুক্ত করা হয়, অথবা ডাক্তার যদি চিন্তা করেন ডান নিলয়ের মধ্যে যুক্ত করে দেন। আর রোগীর যদি হার্টের অবস্থা একটু বেশি খারাপ হয়, হার্ট বেশ দুর্বল, সঠিকভাবে ইম্পালস পরিবহন হচ্ছে না, ইম্পালস তৈরি হচ্ছে না, তখন দুইটা তার এনে হার্টে দুইটা চেম্বারে যুক্ত করে দেওয়া হয়। তারপরে রয়েছে কি তিন প্রকোষ্ঠ। তিন প্রকোষ্ঠের ব্যাপারটা কেমন, তিনটা তার আসবে বুঝতেই পারছো।
একটা তার চলে আসবে ডান অলিন্দতে, আরেকটা তার চলে আসবে ডান নিলয়ে, আরেকটা তার চলে আসবে কোথায়? বাম নিলয়ে। তিনটা চেম্বারে তিনটা তার চলে আসবে এবং তিনটা তারের মাধ্যমেই কিন্তু তিনটা চেম্বারকেই কার্ডিয়াক ইম্পালস সরবরাহ করা হবে এবং ইম্পালসটার মাধ্যমে হৃদস্পন্দন সঠিকভাবে ঘটানো হবে। তার মানে তোমরা বুঝতে পারছো কেমন রোগীর অবস্থা এর উপর ভিত্তি করে তিন ধরনের পেসমেকার ব্যবহার করা হয়। যদি অবস্থা ভালো হয় এক প্রকোষ্ঠ, অবস্থা খারাপ হলে দ্বিপ্রকোষ্ঠ, অবস্থা আরও বেশি খারাপ হলে তিন প্রকোষ্ঠের যেই পেসমেকারটা সেটা ব্যবহার করা হয়। এখন একটা রুগী কোন অবস্থায় আছে, তার হার্টের মধ্যে কি পরিমাণ ইম্পালস প্রয়োজন, সবসময় এই ব্যাটারিটার ভেতরে থাকা সেন্সরটা এটা মাপতে পারে। রুগী যখন দৌড়ায় তখন পেসমেকার বেশি বেশি ইম্পালস সরবরাহ করে যাতে করে রুগীর হার্টটা বেশি স্পন্দিত হয়। রুগী যখন ঘুমায় তখনও কিন্তু এর ভেতরে যে কম্পিউটারাইজ সেন্সরগুলো আছে তারা বুঝতে পারে যে না রুগীটা এখন ঘুমাচ্ছে, এখন কম ইম্পালস পাঠায় দেয়। রুগীটা যখন কোনো এক্সারসাইজ করে তখনও দেখা যায় ইম্পালস বেশি আসে, হার্ট বেশি করে কাজ করে। অর্থাৎ এই ব্যাটারির ভেতরে যে সেন্সর আছে সেটা খুবই অ্যাক্টিভ, সে রুগীর সাথে সামঞ্জস্য রেখে সবসময় কাজ করে। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এই ব্যাটারির চার্জ কতদিন থাকে? এই ব্যাটারির চার্জ মোটামুটি 7 থেকে 10 বছর থাকতে পারে। এর উপর ভিত্তি করেই পেসমেকারের দাম নির্ধারণ হয়। বেশি দামি পেসমেকার বেশি বেশি চার্জ থাকে। আমরা মনে রাখবো এই লিথিয়াম ব্যাটারিতে চার্জ থাকে 7 থেকে 10 বছর। 7 থেকে 10 বছর এই ব্যাটারিতে চার্জ থাকে। ব্যাটারিতে চার্জ ফুরালে কি চার্জ দেওয়া যায়? আমি সঠিক জানি না, চার্জ দেওয়ার হয়তো পদ্ধতি নাই, ব্যাটারিকে চেঞ্জ করতে হয়। এই হচ্ছে অবস্থা। তাহলে পেসমেকার আমরা কি জিনিস আশা করি বুঝলাম। আমাদের হার্টের মধ্যে প্রাকৃতিকভাবে পেসমেকার ছিল, এটা যদি সঠিকভাবে না কাজ করতে পারে এক্সট্রা করে ব্যাটারি সমৃদ্ধ একটা পেসমেকার আমরা হার্টের মধ্যে স্থাপন করি, যার নাম হচ্ছে যান্ত্রিক পেসমেকার। যান্ত্রিক পেসমেকারের মধ্যে থাকে লিথিয়াম ব্যাটারি, সেখান থেকে চার্জ আমাদের হার্টে সরবরাহ হয় এবং সেই ইম্পালসের কারণে আমাদের হার্ট সঠিকভাবে স্পন্দিত হতে পারে। কিসের চিকিৎসায় এই পেসমেকার লাগানো হয়? অ্যারিথমিয়ার চিকিৎসায়। অ্যারিথমিয়া কি? হৃদস্পন্দনের সঠিক যদি ছন্দ না থাকে সেটা কি বলা হয়? অ্যারিথমিয়া। পেসমেকার লাগালে কি হবে? অ্যারিথমিয়াটা আর থাকবে না, হৃদস্পন্দন সঠিকভাবে চলতে থাকবে। এবার আমরা ওপেন হার্ট সার্জারি নিয়ে আলোচনা করব। রোগীর হার্টের যদি বড় কোনো সমস্যা হয়, কোনো করোনারি রক্তনালী ব্লক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়, হার্ট ফেলার হয় এবং রোগীর যদি অবস্থা বেশ সিরিয়াস হয়, তখন ডাক্তাররা রোগীর ওপেন হার্ট সার্জারি করেন। ওপেন হার্ট সার্জারি ব্যাপারটা কি? নামের মধ্যেই কিন্তু বেশ কিছু হিন্টস দেওয়া আছে, তারপর আমরা একটু বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো, রোগীর বুক উন্মুক্ত করে, উন্মুক্তকেই তো ইংরেজিতে বলা হয় ওপেন, তাই না? রোগীর বুককে ওপেন করে, বুকটাকে কেটে ওপেন করে যদি হৃৎপিণ্ডের কোনো সার্জারি করা হয় সেটাকেই বলা হয় ওপেন হার্ট সার্জারি। মানে রোগীর যদি বুকটাকে ওপেন করা হয়, বুকটাকে কেটে ফাঁকা করা হয় এবং তারপরে হার্টের সার্জারি করা হয়, সেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। শব্দটা শুনে অনেক সময় এরকম মনে হতে পারে যে হার্টকে ওপেন করা হয়, আসলে তা নয়। বুককে ওপেন করে, বুক উন্মুক্ত করে হার্টকে সরাসরি দেখে হার্টের কোনো সার্জারি করাটাকে বলা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি করার সময় নিশ্চয়ই বুক কাটতে হয়। বুকের কোন অংশটা কাটা হয়? বুকের এই যে মাঝখানের যে হাড়টা আছে না, স্টারনাম, এটা কাটা হয়। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। তাহলে ওপেন হার্ট সার্জারির সময় কোন হাড়টা কাটা হয়? স্টারনাম অস্থি কাটা হয়। স্টারনাম অস্থিটাকে কাটা হয়। রোগীর নিশ্চয় অনেক ব্যথা হবে এবং ব্যথা যেন রোগী অনুভব করতে না পারে এই জন্য রোগীকে অজ্ঞান করতে হয়। রোগীকে অজ্ঞান করার জন্য যে ওষুধ প্রয়োগ করা হয় সেই প্রসেসটাকে কিন্তু বলা হয় জেনারেল অ্যানেস্থেসিয়া। রোগীকে অজ্ঞান করার জন্য জেনারেল অ্যানেস্থেসিয়া প্রদান করা হয়। জেনারেল অ্যানেস্থেসিয়া, রোগীকে অজ্ঞান করার জন্য জেনারেল অ্যানেস্থেসিয়া প্রদান করা হয়। এটা দিলে রোগী অজ্ঞান হয়ে যায় এবং ডাক্তাররা রোগীর হার্টের যে সার্জারিটা সেটা করেন। অথবা রোগীর বুকের ওই অংশটাকে অবশ করা হয়। এটা আসলে ডাক্তাররা ভালো বুঝতে পারবেন যে কখন অজ্ঞান করতে হবে, কখন অবশ করতে হবে। অবশ মানে ব্যাপারটা বুঝতে পারছো যে রোগী আসলে জেগেই থাকবে, রোগী জাগ্রত অবস্থায় থাকবে, রোগী অজ্ঞান হবে না, কিন্তু রোগীর একটা নির্দিষ্ট অঙ্গতে তার কোনো অনুভূতি থাকবে না। অর্থাৎ সেখানকার যে অনুভূতি বহনকারী স্নায়ুগুলো সেগুলো আর কাজ করবে না। বুঝতে পারছো? যে মনে করো তোমার হাতের অপারেশন করা হবে, এই জন্য হাতে কিছু ইনজেকশন দেওয়া হবে, কিছু ওষুধ প্রয়োগ করা হবে, এতে করে হাতের যে ব্যথাটা সেটা আর ব্রেনে পৌঁছাবে না, নার্ভগুলো আর কাজ করবে না। এগুলোকে বলা হয় নার্ভ ব্লক অ্যানেস্থেসিয়া। এগুলোকে বলা হয় নার্ভ ব্লক অ্যানেস্থেসিয়া। অবশ করার জন্য তাহলে দিতে হয় কি? নার্ভ ব্লক অ্যানেস্থেসিয়া।
তাহলে আমরা তিনটা এখানকার তথ্য মনে রাখবো। রুগীকে অজ্ঞান করার জন্য জেনারেল অ্যানেস্থেসিয়া প্রদান করতে হয় এবং রুগীকে অবশ করার জন্য কোনো অঙ্গকে, স্পেসিফিক অঙ্গকে অবশ করার জন্য নার্ভ ব্লক অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। এটা দিলে রুগী আসলে অজ্ঞান হয় না। এবং ওপেন হার্ট সার্জারি করার জন্য কি করতে হয়, স্টারনাম অস্থিটাকে কাটা হয় এবং অবশ্যই বুকের চামড়া মাংস এগুলো তো কাটা হবে। হাড় কাটা পরে কোনটা, স্টারনাম অস্থিটা। এখন ওপেন হার্ট সার্জারি কিন্তু তিনভাবে করা হতে পারে। একটাকে বলা হয় অন পাম্প সার্জারি, আরেকটাকে বলা হয় অফ পাম্প সার্জারি, আরেকটাকে বলে রোবট অ্যাসিস্টেড সার্জারি। তবে তোমরা মনে রেখো প্রধানত দুই প্রকার। ওপেন হার্ট সার্জারি প্রথম দুইটা প্রকারই কিন্তু উপরে দুইটা। রোবট অ্যাসিস্টেড এটা নতুন করে বইয়ে অ্যাড হয়েছে। আমরা অন পাম্প এবং অফ পাম্প এই দুটা ভালো করে বোঝার চেষ্টা করব। দেখো, তোমার হার্ট ডাক্তার এখন অপারেশন করবে, তোমার হার্ট তো সবসময় নড়াচড়া করবে, স্পন্দিত হবে, সংকুচিত প্রসারিত হবে। এরকম নড়াচড়া করা হার্টের কাটাছেঁড়া করা, কোনো অপারেশন করা খুবই কঠিন কাজ। এই জন্য ডাক্তাররা যেটা করেন, বেশ কিছু ওষুধ প্রয়োগের মাধ্যমে হার্টকে একদম বন্ধ করে ফেলেন। ওষুধ প্রয়োগ করার মাধ্যমে হার্টের গতি স্পন্দন একদমই প্রায় বন্ধ করে ফেলা হয়। এতে করে হার্ট কিন্তু আর ওভাবে বড় করে বিট করে না, খুব বেশি নড়াচড়া করে না। এখন সমস্যা হচ্ছে রুগী তো আবার মারা যেতে পারে, হার্ট বন্ধ করে ফেলে তো রুগী মারা যেতে পারে। সেই সময় কি করা হয়, কার্ডিও পালমোনারি বাইপাস মেশিন নামক এক ধরনের মেশিন ব্যবহার করা হয়। কার্ডিও মানে হলো হার্ট, পালমোনারি মানে হচ্ছে ফুসফুস, বাইপাস মানে হচ্ছে বিকল্প পদ্ধতি। তো যাই হোক, হার্ট যেহেতু তোমার বন্ধ, কার্ডিও পালমোনারি বাইপাস নামক একটা মেশিন তোমার হার্টের বা রক্তনালীর সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়। এই মেশিনটা হার্টের যত কাজ সেটা করে, ফুসফুসের যে কাজটা সেটা করে। এতে করে রুগীটার যেই সময় হার্ট বা ফুসফুস বন্ধ থাকে, এই সময় এই মেশিন রুগীটার দায়িত্ব নেয়। মেশিন রুগীর শরীরে রক্ত চলাচলটা নিশ্চিত করে, এই জন্য রুগীটা সেই সময় বেঁচে থাকে। এবং হার্ট যেহেতু বেশি নড়াচড়া করে না, ডাক্তার ওই সময় হার্টের খুব সহজে অপারেশনটা করতে পারেন। সহজ না, অবশ্যই জটিল এটা, কিন্তু হার্ট নড়াচড়া করে না, ডাক্তারদের ব্যাপারটা বেশি সহজ হয়ে যায়। তো এই সময় যদি কার্ডিও পালমোনারি বাইপাস মেশিনটাকে ব্যবহার করা হয়, কার্ডিও পালমোনারি বাইপাস মেশিনটাকে ব্যবহার করা হচ্ছে, তার মানে হার্ট কিন্তু খুব বেশি নড়াচড়া করছে না। এভাবে যদি সার্জারি করা হয় সেটাকে বলা হয় অন পাম্প সার্জারি। অন পাম্প, এই যে অন, কে অন আছে বলো তো, মেশিন অন। মেশিন অন করে যদি সার্জারি করা হয়, এই মেশিন ব্যবহার করে হার্ট বন্ধ রেখে যদি সার্জারি করা হয়, সেটাকে বলা হয় অন পাম্প সার্জারি। আমি মনে রাখতাম মেশিনের সাথে তুলনা করে। মেশিন অন তার মানে হার্ট কিন্তু অফ আছে, হার্ট নড়াচড়া করছে না, মেশিন অন আছে। এই সার্জারিটাকে বলা হচ্ছে অন পাম্প সার্জারি। এই সার্জারিতে কার্ডিও পালমোনারি বাইপাস মেশিনটাকে ব্যবহার করা হয়। আরেকটা পদ্ধতি আছে, সেক্ষেত্রে ডাক্তাররা কি করে, হার্ট যেন বেশি নড়াচড়া না করে এই জন্য কিছু ওষুধ প্রয়োগ করা হয়। হার্ট একদম বন্ধও হয়ে যায় না, খুব ধীরে ধীরে হার্ট বিট করে এবং এই সময় ডাক্তার রুগীটাকে অপারেশন করে। হার্ট বিট করা অবস্থায় ডাক্তার রুগীটার অপারেশন করে। মেশিন কিন্তু ব্যবহার করা হচ্ছে না, মেশিন কিন্তু ব্যবহার করা হচ্ছে না। এখানে দেখো, মেশিন যেহেতু ব্যবহার করা হচ্ছে না, মেশিন যেহেতু অফ আছে, তাই অফ পাম্প সার্জারি। যেহেতু হার্ট বিট করছে, এই জন্য এই সার্জারির আরেকটা নাম কিন্তু বিটিং সার্জারি। আবার বোঝো, হার্ট বন্ধ করে রেখে মেশিন চালু করে, একটা মেশিনকে হার্টের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, মেশিনটাকে চালু করে যদি সার্জারি করা হয় সেটার নাম অন পাম্প সার্জারি। আর হার্ট ধীরে ধীরে চলছে, মেশিন ব্যবহার করা হচ্ছে না, মেশিন বন্ধ আছে, এই সার্জারির নাম কি, অফ পাম্প সার্জারি। এভাবে তোমরা মনে রাখতে পারো। হার্ট যেহেতু বিট করছে তাই বিটিং সার্জারি বলা হয়। এক্ষেত্রে কি করা হয়, স্পন্দনরত হৃৎপিণ্ডে সার্জারি করা হয়। এই দুটো কনসেপ্ট খুব ভালো করে বুঝতে হবে, অনেকবার পরীক্ষায় এমসিকিউ এসছে, আরও আসতে পারে। আবারও বোঝো তোমরা ব্যাপারটা, যদি হার্টকে একদম বন্ধ করে, হার্টের বিট থাকছে না, এরকম অবস্থায় হার্টের সার্জারি করা হয়, কিন্তু মেশিন চালু করে, মেশিনকে দায়িত্ব দিয়ে, তখন সেই সার্জারিটাকে বলা হয় অন পাম্প সার্জারি। আর হার্ট ধীরে ধীরে বিট করছে, মেশিন ব্যবহার করা হচ্ছে না, মেশিন বন্ধ আছে, এই সার্জারির নাম হলো অফ পাম্প সার্জারি। লাস্টেরটা নাম থেকে আইডিয়া পেয়ে যাবে, রোবট অ্যাসিস্টেড সার্জারি। রোবট এর সাহায্যে সার্জারি করা, কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট দ্বারা যদি কোনো সার্জারি করা হয় সেটার নামই হলো রোবট অ্যাসিস্টেড সার্জারি। এটা খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার না, ইজিলি মনে থাকবে, তোমাদের এইগুলো মনে রাখতে হবে। অন পাম্প মানে হচ্ছে মেশিন ব্যবহার করে সার্জারি করা, আর অফ পাম্প মানে হচ্ছে মেশিন ব্যবহার না করে বিটিং একটা হার্টের উপরে সার্জারি করা। এভাবেই কিন্তু ওপেন হার্ট সার্জারিগুলো করা হয়। ওপেন হার্ট সার্জারিতে কি করা হয়, বুক ওপেন করে হার্টে সার্জারি করা হয়। এবার আমরা জানবো ওপেন হার্ট সার্জারির পরে করণীয় কি কি, বা রুগীকে কি কি ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। তোমরা লক্ষ্য করো, কয়েকটা তথ্য লেখা আছে, এগুলো পরীক্ষায় সিকিউ আসতে পারে, লিখিত প্রশ্নতে অনেক সময় আসতে পারে, এই জন্য আমরা একটু পড়ে রাখবো, রিডিং পড়লেই হবে, মুখস্থ করা লাগবে না। দেখো, সার্জারির পরে যেটা করা যেতে পারে, রুগীকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে রাখতে হবে। যেহেতু অনেক জটিল একটা অপারেশন, রুগীকে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে কিছু দিন বা কিছু সময় রাখতে হবে। এবং সার্জারির পরে দেখা যাবে বুকের মধ্যে অনেক তরল জমা হবে,
অনেক বডি ফ্লুইড জমা হবে, সেগুলোকে বের করার জন্য নল ব্যবহার করতে হবে। রোগীর একদমই চর্বিযুক্ত খাবার এবং ধূমপান করা নিষেধ। রোগী কখনোই কিন্তু এগুলো আর করতে পারবে না, এগুলো করলে তার হার্টের অবস্থাগুলো আরও জটিল হবে। রক্তচাপ সবসময় স্বাভাবিক রাখার ব্যবস্থা করতে হবে। নিয়ম মতো করে চলাফেরা করতে হবে, চলাফেরা করলে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক হবে, রোগীটা দ্রুত সুস্থ হয়ে উঠবে। ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে এবং অসুবিধা যদি হয়, কোনো রকম যদি জটিলতা তৈরি হয়, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এইগুলো ওপেন হার্ট সার্জারির পরে রোগীর জন্য পরামর্শ। এগুলো আমরা একটু পড়ে রাখবো, যদি এখান থেকে লিখিত প্রশ্ন আসে আমরা যেন উত্তর দিতে পারি। এবার আমরা করোনারি বাইপাস সার্জারি নিয়ে আলোচনা করব। তবে প্রথমে আমরা জানবো করোনারি বাইপাস সার্জারি কখন এবং কেন করা হয়। লক্ষ্য করো, মনে করো এটা হচ্ছে মানুষের একটা হার্ট, এটা হচ্ছে একটা মানুষের হার্ট। হার্টের ভেতরে ভেতরে বেশ কিছু রক্তনালী থাকে, তারা হার্টের মাসলে রক্ত সাপ্লাই করে। লক্ষ্য করো, এই রক্তনালীগুলো কিন্তু হার্টের ভেতরে ভেতরে চলাচল করে, এরা হার্টের ভেতরের বিভিন্ন মাসলে রক্ত সাপ্লাই করে। এই রক্তনালীগুলো হার্টের ভেতরে ভেতরে রক্ত সাপ্লাই করে। এই রক্তনালীগুলোকেই কিন্তু বলা হয় করোনারি ধমনী বা করোনারি আর্টারি। এই রক্তনালীগুলোকেই বলা হয় করোনারি ধমনী, করোনারি ধমনী বলা হয়। এখন আমরা জানি বিভিন্ন কারণে, কোনো ক্ষয়ক্ষতির কারণে, ধূমপানের কারণে অথবা চর্বি জমার কারণে কোনো করোনারি ধমনী বন্ধ হয়ে যেতে পারে। ধরা যাক এই জায়গাতে করোনারি ধমনী বন্ধ হয়ে গেল, এখানে একটা ব্লক তৈরি হলো। এই ব্লকগুলোকে কি বলা হয়? ব্লকগুলোকে বলা হয় অ্যাথেরোমিটাস প্লাক। এই ব্লকগুলোকে বলা হয় অ্যাথেরোমিটাস প্লাক। এই ব্লকটাকে বলছি আমরা অ্যাথেরোমিটাস প্লাক। এভাবে ব্লক তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। শব্দগুলোর অর্থটা একটু লক্ষ্য করো, দেখো এখানকার অ্যাথেরো শব্দটার মানে হচ্ছে ঘন পদার্থ, চর্বি মনে করো। অ্যাথেরো মানে হলো চর্বি, মেটাস মানে হলো জাতীয় পদার্থ। অ্যাথেরোমিটাস মানে হলো চর্বি জাতীয় পদার্থ, প্লাক মানে তো প্লাক, তার মানে চর্বি জাতীয় পদার্থ জমে যদি কোনো প্লাক তৈরি হয় তার নামই হবে অ্যাথেরোমিটাস প্লাক। এখানকার এই অ্যাথেরো মানে হলো চর্বি, স্ক্লেরো মানে হচ্ছে শক্ত, সিস মানে হচ্ছে প্রক্রিয়া। চর্বি জাতীয় পদার্থ শক্ত হয়ে একটা প্লাক তৈরি করছে, এই প্রক্রিয়াকে বলবো আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস। দুটা জিনিস মনে রেখো, অ্যাথেরোস্ক্লেরোসিস এই প্লাক তৈরির প্রক্রিয়ার নাম, এবং এই প্লাকটাকে বলছি আমরা অ্যাথেরোমিটাস প্লাক। এইটুকু তো আমরা সবাই বুঝছি আশা করি। তার মানে করোনারি ধমনীতে এক ধরনের ব্লক তৈরি হয়, ব্লকগুলোকে বলছি আমরা অ্যাথেরোমিটাস প্লাক, এবং এই ব্লক তৈরির ঘটনাটাকে বলা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এখন ধরা যাক একটা মানুষের এরকম করে ব্লক তৈরি হয়ে গেল, হার্টের কোনো করোনারি রক্তনালীতে এরকম ব্লক তৈরি হয়ে গেল, এই অবস্থাটাকে কিন্তু বলা হবে তার করোনারি হৃদরোগ। তাহলে হার্টের কোনো করোনারি রক্তনালী যদি ব্লক হয়ে যায় তাহলে এই অসুখটাকে কিন্তু বলা হয় করোনারি হৃদরোগ। করোনারি হৃদরোগ হলে সমস্যা কি হবে দেখো, এখানে যেহেতু ব্লক তৈরি হলো এদিক থেকে রক্ত কিন্তু এই জায়গাটার আসতে পারবে না। এই জায়গার মাসলগুলো তখন, হার্টের এই জায়গার যে মাসলগুলো আছে তারা কিন্তু রক্তের সাপ্লাই পাবে না ঠিক মতো। রক্ত যেহেতু এই জায়গাগুলোতে আসবে না, তার মানে এই কোষগুলো কিন্তু ঠিক মতো খাবার পাবে না, অক্সিজেন পাবে না। তার মানে এই কোষগুলোর কিন্তু খাদ্য অক্সিজেনের অভাব হবে, এই কোষগুলোতে খুব অসুবিধা হবে, এই কোষগুলো মরতে শুরু করবে এবং এখানে প্রচণ্ড ব্যথা হবে। আমরা কিন্তু জানি এই অবস্থাটাকে বলা হয় অ্যানজাইনা। আস্তে আস্তে রক্ত চলাচল একবারে বন্ধ হয়ে গেলে এখানকার কোষগুলো মরতে শুরু করে, এই অবস্থাটাকে কিন্তু বলছি আমরা অস্থির অ্যানজাইনা বা হার্ট অ্যাটাক আমরা এটাকে বলছি। পুরো ব্যাপারটাকে যদি আমি সংক্ষেপে বলি, আমাদের হার্টের ভেতরে ভেতরে কিছু রক্তনালী আছে যাদেরকে বলা হয় করোনারি ধমনী। করোনারি ধমনী যদি ব্লক হয়ে যায় তখন হার্টের বিভিন্ন মাসলে খাদ্য অক্সিজেনের অভাব হয়, এই অসুবিধাটাকে কিন্তু বলা হচ্ছে করোনারি হৃদরোগ। করোনারি হৃদরোগ হলে সমাধান কি? বিভিন্ন রকম সমাধান আছে, তার মধ্যে একটা সমাধান হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। করোনারি বাইপাস সার্জারিটাকে খুব সংক্ষেপে ব্যাখ্যা করছি, একটু লক্ষ্য করো। দেখো করোনারি রক্তনালীর এই জায়গাতে একটা ব্লক বা প্লাক তৈরি হয়েছে, এতে করে এই রক্তনালীটা দিয়ে রক্তগুলো আর নিচে আসতে পারছে না, এই কোষগুলো খাদ্য অক্সিজেনের স্বল্পতায় ভুগছে। এখন উপায় কি? হয় এই ব্লক বা প্লাকটাকে খুলে ফেলতে হবে যাতে করে রক্ত চলাচল স্বাভাবিক হয়,
অথবা অন্য একটা রক্তনালীর সাহায্য নিতে হবে। ডাক্তাররা এই ক্ষেত্রে কি করেন দেখো, ডাক্তাররা কি করেন, একটা রক্তনালী এনে এই জায়গার সাথে এই জায়গার সংযোগ করে দেন। একটা রক্তনালী শরীরের অন্য কোনো জায়গা থেকে কেটে এনে এই জায়গার সাথে এই জায়গাকে সংযুক্ত করে দেন। এতে করে রক্তগুলো এদিক দিয়ে নিচে নেমে আসে না, বরং এদিক দিয়ে সরাসরি নিচে চলে আসতে পারে। এতে করে এই কোষগুলো খাদ্য অক্সিজেন ঠিকমতো সাপ্লাই পায়, এই কোষগুলো বেঁচে থাকে, হার্টের আর কোনো অসুবিধা থাকে না। এই যে একটা বাইপাস সড়কের মতো করে বাইপাসে একটা রক্তনালী যুক্ত করা হলো, এই সার্জারিটাকেই বলছি আমরা করোনারি বাইপাস সার্জারি। বাইপাসের কনসেপ্টটা তোমরা জানো সবাই। বাইপাসের কনসেপ্টটা অনেকটা এরকম যে চাঁপাইনবাবগঞ্জ থেকে তুমি ঢাকার দিকে যেতে চাও, কিন্তু তুমি যদি রাজশাহী শহরের উপর দিয়ে যাও তাহলে তোমাকে অনেক যানজটে পড়তে হবে। তুমি যেটা করলে, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসলে রাজশাহী শহরে না ঢুকেই শহরের পাশ দিয়ে কোনো বাইপাস সড়ক ব্যবহার করলে এবং বাইপাস সড়কের মাধ্যমে কোনো বিলের মাঝ দিয়ে তুমি নাটোরের দিকে চলে গেলে, এদিক থেকে ঢাকায় চলে গেলে, তোমার কিন্তু শহরে যানজটের মধ্যে পড়তে হলো না। বাইপাস সড়কগুলোতে এভাবেই কাজ করে, তাই না? কোনো ঝামেলার মধ্যে না গিয়ে আমরা একটা অন্য সড়ক ব্যবহার করে কোনো গন্তব্যে পৌঁছাই। বাইপাস সড়ক যেভাবে কাজ করে, করোনারি বাইপাস সার্জারি যেটা, এটা একইভাবেই কাজ করে। করোনারি বাইপাস সার্জারি ব্যাপারটা কেমন, কোথাও প্লাক তৈরি হয়েছে, সেই রক্তনালীটা দিয়ে রক্ত চলাচল না করে অন্য একটা বাইপাস রক্তনালী সেখানে সংযুক্ত করা হচ্ছে, তার মাধ্যমে রক্ত চলাচল করছে। এটাই হচ্ছে করোনারি বাইপাস সার্জারি, বুঝছো? কনসেপ্টগুলোকে আমি এখানে লিখেছি সংক্ষেপে। পুরা করোনারি বাইপাস সার্জারির ধাপগুলো আমি এখানে সংক্ষেপে লিখেছি, লক্ষ্য করো। চিকিৎসক প্রথমে সংকীর্ণ হয়ে যাওয়া রক্তনালীর অবস্থান, ধরন এবং ব্যাপকতা নির্ণয় করেন। অর্থাৎ কোন জায়গাতে এরকম ব্লক তৈরি হয়েছে, কোন জায়গাতে এরকম ব্লক তৈরি হয়েছে, ব্লকটা কত বড়, ব্লকের সংখ্যা কত, এগুলো ডাক্তার প্রথমে খুঁজে বের করেন। তারপরে হাত, পা, তলপেট হতে শিরা বা ধমনী সংগ্রহ করা হয়। এই যে তোমার তো একটা বাইপাস রক্তনালী সংগ্রহ করতে হবে, তাই না? তুমি যে এখানে একটা রক্তনালী সংযুক্ত করে দিব, এদিক থেকে রক্তগুলো আসার জন্য যে একটা রক্তনালী সংযুক্ত তুমি করে দিবে, এই রক্তনালীটা তুমি কোত্থেকে সংগ্রহ করবে? বুক থেকে, হাত থেকে, পা থেকে অথবা তলপেট থেকে সংগ্রহ করা হয়, তবে হাত পা থেকে বেশি সংগ্রহ করা হয়। কর্তিত শিরা বা ধমনী রুদ্ধ ধমনীর পথে স্থাপন করতে হবে। তার মানে এই ধমনী যেটা তুমি সংগ্রহ করে আনলে হাত পা থেকে, এটা শিরাও হতে পারে, ধমনীও হতে পারে। তুমি যেই জায়গাতে প্লাক হয়েছে তার আশপাশ সেটা সংযুক্ত করে দিবে, যাতে করে রক্ত চলাচলটা স্বাভাবিক হয়। সাধারণত 3 থেকে 5 ঘন্টা সময় লাগে এই অপারেশন করতে, এবং 2 মাসের মধ্যে রোগী মোটামুটি সুস্থ হয়ে যায়। এই হচ্ছে করোনারি বাইপাস সার্জারির মূল কনসেপ্ট। যদি সিকিও বর্ণনা চায় এটুকু সংক্ষেপে লিখে দিবে। এবং সবশেষে বলতে হবে যে সার্জারি করাই শেষ না, রুগীকে বেশ কিছু নিয়মকানুন মেনেই চলতে হবে। আগে যখন আমরা পড়লাম, ওই যে আমরা আগেও কিন্তু বেশ কিছু আলোচনা পড়লাম ওপেন হার্ট সার্জারির জন্য, যে এরপরে রুগীর করণীয় কী। বেশি তেল চর্বি জাতীয় খাবার, খারাপ খাবার খাওয়া যাবে না, ধূমপান মদপান ত্যাগ করতে হবে, প্রয়োজনীয় এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো করতে হবে, রক্তচাপ স্বাভাবিক রাখতে হবে, তারপরে হৃদস্পন্দন সঠিকভাবে হচ্ছে কিনা এগুলো যাচাই রাখতে হবে, হার্টের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটার সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই কাজগুলো কিন্তু সার্জারির পরও করণীয় থাকে, এটা আমরা মনে রাখবো। করোনারি বাইপাস সার্জারি তাহলে কেমন ব্যাপার? কোনো রক্তনালীর ব্লক হয়েছে, একটা বাইপাস রক্তনালীর মাধ্যমে রক্ত চলাচলটাকে নিশ্চিত করা হচ্ছে। যে সার্জারির মাধ্যমে রক্ত চলাচলের এরকম বিকল্প পথ তৈরি করা হয়, সেই সার্জারিটাকে কিন্তু বলা হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। এবার আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি নিয়ে আলোচনা করব। অ্যাঞ্জিওপ্লাস্টিও একটা করোনারি হৃদরোগের চিকিৎসার নাম। প্রথমে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি শব্দটার অর্থটা জেনে নিই, লক্ষ্য করো। অ্যাঞ্জিওপ্লাস্টি শব্দটা আসলে দুটো শব্দের সমন্বয়ে গঠিত। একটা শব্দ হচ্ছে অ্যাঞ্জিও, অ্যাঞ্জিও শব্দের মানে হলো রক্তনালী, অ্যাঞ্জিও শব্দের মানে হলো রক্তনালী। আর প্লাস্টি শব্দের মানে হচ্ছে নির্মাণ করা বা পুনর্নির্মাণ করা, পুনর্নির্মাণ। তার মানে রক্তনালীর যদি কোনো সমস্যা হয়, রক্তনালীর সমস্যাগুলোকে মেরামত করা, রক্তনালীটাকে পুনর্নির্মাণ করাটাকে বলা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। বলা হচ্ছে করোনারি ধমনী সংকীর্ণ লুমেন উন্মুক্ত করার পদ্ধতিকে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হয়। ব্যাপারটা তোমাদের একটু ছবি এঁকে আমি বুঝাই দিই, লক্ষ্য করো। এটা মনে করো কোনো মানুষের হার্ট। আমরা জানি হার্টের মধ্যে 4টা চেম্বার আছে। এখন দেখো হার্টের মধ্যে বেশ কিছু রক্তনালী থাকে। অনেকবার তোমাদের এই কনসেপ্টটা আমি বলছি। হার্টের ভেতরে ভেতরে বিভিন্ন মাসলে রক্ত সাপ্লাই দেওয়ার জন্য বেশ কিছু রক্তনালী থাকে। হার্টের ভেতরে ভেতরে যে রক্তনালীগুলো থাকে, এই রক্তনালীগুলোকেই বলা হয় করোনারি ধমনী বা করোনারি রক্তনালী। এই করোনারি রক্তনালীগুলোর ভেতরে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোকেই বলা হয় কিন্তু করোনারি লুমেন। তোমরা মনে রাখবে, করোনারি ধমনীর সংকীর্ণ লুমেন বলতে আসলে কি বোঝানো হচ্ছে। দেখো, রক্তনালীর ভেতরের এই ফাঁকা জায়গাটাকে কিন্তু বলা হচ্ছে লুমেন।
এখন এই ফাঁকা জায়গার মধ্যে যদি চর্বি জমে বা অন্য কোনো কারণে এই ফাঁকা জায়গাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তখনই সেটাকে কিন্তু বলা হচ্ছে করোনারি ধমনির সংকীর্ণ লুমেন। মানে করোনারি রক্তনালীটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, তাহলে করোনারি লুমেনটা বন্ধ হয়ে গেছে। এই লুমেনটাকে ফাঁকা করা, এই সংকীর্ণ লুমেনটাকে উন্মুক্ত করার যে পদ্ধতি, সেটাকেই কিন্তু আমরা বলবো করোনারি এনজিওপ্লাস্টি। এখন তুমি যদি এই ফাঁকা জায়গাটা যেহেতু বন্ধ হয়ে গেছে, এই ব্লকটাকে খুলে ফেলো, এই ব্লকটাকে খুলে ফেলার যে পদ্ধতি, সেটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে করোনারি এনজিওপ্লাস্টি। এখন এনজিওপ্লাস্টি প্রথম করা হয়েছিল কত সালে? 1977 সালে ডাক্তার অ্যান্ড্রিয়াস গ্রেনজিক এই পদ্ধতিটাকে প্রথম প্রয়োগ করেন। সাধারণত 4 ধরনের এনজিওপ্লাস্টি বেশি বেশি ব্যবহার হয়। একটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, আরেকটা লেজার এনজিওপ্লাস্টি, আরেকটা করোনারি অ্যাথেরেক্টমি, আরেকটা হলো করোনারি স্টেন্টিং। 4 রকম এনজিওপ্লাস্টি সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই, লক্ষ্য করো। ধরা যাক এটা হচ্ছে রক্তনালী, এটা হচ্ছে রক্তনালী। এই রক্তনালীর মাঝে এই জায়গাতে একটা ব্লক তৈরি হয়েছে। এই ব্লকটাকে কোনোভাবে খুলতে হবে আমাদের। খুলে ফেলার পদ্ধতিগুলোকেই বলবো কিন্তু আমরা এনজিওপ্লাস্টি। প্রথমে আমরা বেলুন এনজিওপ্লাস্টি সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। কি করা হয় দেখো, বেলুন এনজিওপ্লাস্টিতে আসলে কিভাবে কাজটা করা হয়। হাত পায়ের কোনো ধমনীকে ছিদ্র করা হয় এবং সেই ছিদ্রের মাধ্যমে একটা ক্যাথেটার প্রবেশ করানো হয়। ক্যাথেটার কি? ক্যাথেটার কিছু সরু তারের সমষ্টি। সেই ক্যাথেটারটাকে নিয়ে আসা হয় হৃৎপিণ্ডের যে রক্তনালীতে এরকম ব্লক হয়েছে সেই রক্তনালী পর্যন্ত। মানে বুঝতে পারছো, হাত পায়ের ভেতর দিয়ে একটা সরু তার প্রবেশ করানো হয় ধমনীর ভেতরে, সেই তারটা নিয়ে আসা হয় একদম হার্ট পর্যন্ত। হাত পায়ের ভেতর থেকে একটা তার নিয়ে আসা হয় হার্ট পর্যন্ত, রক্তনালীর ভেতর দিয়ে। কোথায় নিয়ে আসা হয়? যে জায়গাতে ব্লক হয়েছে সেখানে। ক্যাথেটারটা এখানে চলে আসে। ক্যাথেটারটা শীর্ষে থাকে একটা বেলুন। তাহলে ক্যাথেটারের শীর্ষে থাকে একটা বেলুন। এখন লক্ষ্য করো, বেলুনটা চলে আসে যে জায়গাতে ব্লক হয়েছে তার মাঝে। তারপরে কি করানো হয়? এখানে বেলুনটাকে ফুলানো হয়। বেলুন যদি ফুলানো হয় তখন দেখা যায় চর্বিগুলো আশপাশ থেকে সরে যায়। বেলুন যখনই ফুলানো হয় তখন দেখা যায় এই ব্লকের আশপাশে যে চর্বিগুলো আছে, চর্বিগুলো সরে যায়। তখন ব্লকটা অনেকখানি খুলে যায়। তারপরে বেলুনটাকে আবার অপসারণ করা হয়, ক্যাথেটারটাকেও নিয়ে যাওয়া হয়। মানে বুঝতে পারছো, হার্টের একটা রক্তনালীর মধ্যে একটা ব্লক হয়েছে, সে ব্লকের মধ্যে একটা বেলুন নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে বেলুনটাকে ফুলানো হয়। বেলুন ফুলানোর কারণে ব্লকটা খুলে যায়, তারপরে বেলুনটাকে সেখান থেকে অপসারণ করা হয়। এভাবে যদি ব্লক খোলা হয় সেটাকে বলা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি। খুবই সিম্পল প্রসেস, বুঝতে পারছো। তাহলে এই প্রসেসটা কিন্তু খুব বেশি জটিল না। আমাদের বুকটাকে চেরার প্রয়োজন হচ্ছে না, আমাদের অনেক ক্ষতও তৈরি হচ্ছে না। খুব সহজে এটা করা হয়। কোনো রক্তনালীর ভেতর দিয়ে একটা তার প্রবেশ করানো হয় যার নাম ক্যাথেটার। এই ক্যাথেটারের মাথায় থাকে বেলুন, বেলুনটাকে নিয়ে গিয়ে যে জায়গাতে ব্লক সেখানে ফুলানো হয়। এই তো বেলুন এনজিওপ্লাস্টি। তারপরে রয়েছে লেজার এনজিওপ্লাস্টি। এটা কিভাবে করা হয়? সেম প্রসেসই, ক্যাথেটার প্রবেশ করানো হয় হাত পায়ের বিভিন্ন ধমনীর ভেতর দিয়ে। তারপর ক্যাথেটারটাকে নিয়ে আসা হয় এই ব্লক পর্যন্ত। ওকে, ধরা যাক এখানে ব্লক পর্যন্ত ক্যাথেটারটাকে নিয়ে আসা হয় এবং ক্যাথেটারের মাথায় থাকে এবার লেজার রশ্মি থাকে। লেজার রশ্মিটাকে এই চর্বিগুলোর উপরে বা ব্লকটার উপরে ফেলা হয়, তখন এই ব্লকটা পুড়ে যায়। এই চর্বির যে ব্লক বা বিভিন্ন কেমিক্যালের যে ব্লকটা থাকছে, রক্তনালীর মধ্যে যে ব্লকটা রয়েছে, সেটাতে লেজার রশ্মি প্রয়োগ করা হয়। লেজার রশ্মির প্রভাবে ব্লকটা পুড়ে যায়, এখান থেকে ব্লকটা পুড়ে যায়। লেজার রশ্মি তো খুবই শক্তিশালী, তোমরা জানো। লেজার রশ্মির প্রভাবে ব্লকটা পুড়ে যায়, তখন ব্লকটা তো আর থাকছে না। তারপরে হচ্ছে লেজার রশ্মি ক্যাথেটারের মাধ্যমে ওখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে লেজার এনজিওপ্লাস্টি। আরেকটা রয়েছে করোনারি অ্যাথেরেক্টমি। এই ব্যাপারটা কেমন লক্ষ্য করো তোমরা। দেখো, এই অ্যাথেরো মানে হলো চর্বি, করোনারি মানে তো করোনারি রক্তনালী, অ্যাথেরো মানে হলো চর্বি। টমি শব্দটার মানে হচ্ছে কাটা বা কেটে ফেলা। রক্তনালীর মধ্যে যে চর্বির ব্লকটা তৈরি হয়েছে, এটাকে লেজারের মাধ্যমে পুড়িয়েও ফেলা হবে না, আবার বেলুন ফুলিয়ে এটাকে সরিয়েও ফেলা হবে না, বরং এই চর্বিগুলোকে কি করতে হবে? এখান থেকে কেটে বের করে আনা হবে। এই প্রসেসেও ক্যাথেটার প্রবেশ করানো হয় হাত পায়ের বিভিন্ন ধমনীর ভেতর দিয়ে। ক্যাথেটারের মাথায় থাকে বিভিন্ন ধরনের ব্লেড। সেই ব্লেডটা বিশেষ প্রক্রিয়ায় এই চর্বিটাকে কাটে এবং চর্বিটাকে কেটে বের করে নিয়ে যায়। এভাবে যদি রক্তনালীর ভেতরে জমে থাকা বিভিন্ন ব্লকগুলোকে কেটে বের করে নিয়ে যাওয়া হয়, সেটাকেই কিন্তু বলা হচ্ছে করোনারি অ্যাথেরেক্টমি। সবশেষে আমরা যে প্রক্রিয়ার কথা জানবো, এটা খুবই বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে করোনারি স্টেন্টিং।
করোনারি স্টেন্টিং ব্যাপারটা কিভাবে করা হয়, ওই বেলুনের মতোই প্রসেস, কিন্তু এখানে আরও একটা এক্সট্রা ব্যাপার রয়েছে। মানে ব্যাপারটা তোমাদেরকে এপাশে আমি একটু বড় করে জুম করে তোমাদেরকে দেখাই। ধরা যাক এটা হলো রক্তনালী, রক্তনালীর এই জায়গাতে এরকম একটা ব্লক হয়েছে, এরকম একটা ব্লক রয়েছে। কি করা হবে দেখো, ওই আগের মতো করেই হাত পায়ের কোনো ধমনির ভেতর দিয়ে একটা ক্যাথেটার প্রবেশ করানো হবে। তবে এবার ক্যাথেটারের শীর্ষে দুইটা জিনিস থাকবে, একে তো একটা বেলুন থাকবে, দ্বিতীয়ত স্টেন্ট বলে এক ধরনের বিভিন্ন মেটাল দ্বারা গঠিত এক ধরনের জাল থাকবে। ক্যাথেটারের শীর্ষে স্টেন্ট থাকবে এবং বেলুন থাকবে। ব্যাপারটা অনেকটা এরকম। ধরা যাক এখানে হচ্ছে ব্লক আছে, ব্লকের এই জায়গাতে ক্যাথেটারটাকে আনানো হলো, এটা হচ্ছে সেই বেলুন, আর বেলুনের পাশে রয়েছে হলো এক ধরনের জালের মতো দেখতে হলো স্টেন্ট, এরকম স্টেন্ট রয়েছে। এবার কি করা হবে দেখো, পরের প্রসেসটা তোমরা লক্ষ্য করো। এটা হচ্ছে সেই রক্তনালী, এখানে ব্লক আছে, বেলুনটাকে ফুলানো হবে, ব্লকের জায়গাতে এনে বেলুনটাকে ফুলানো হবে। বেলুনটাকে এখানে এনে ফুলানো হলো। বেলুনটাকে যেহেতু ফুলানো হবে, বেলুনের চারপাশে জালের মতো যে ধাতব বস্তুটা রয়েছে তাকে তো বলা হয় স্টেন্ট। এই স্টেন্টটাও কিন্তু এবার ফুলে যাবে, বেলুনের সাথে সাথে কিন্তু স্টেন্টটাও ফুলে যাবে। দেখো স্টেন্টটাও কিন্তু বেলুনের সাথে সাথে ফুলে গেল। তারপরে কি করা হবে, এখান থেকে বেলুনটাকে বের করে নিয়ে যাওয়া হবে, বেলুনটাকে অপসারণ করা হবে এবং স্টেন্টটা এখানে থেকে যাবে। স্টেন্টটা এখানে থেকে যাবে, ধাতব যে স্টেন্টটা রয়েছে জালের মতো সেটা এখানে থেকে যাবে। স্টেন্টের গায়ে বিশেষ কিছু কেমিক্যাল থাকে, যেই কেমিক্যালগুলা আর এখানে পুনরায় চর্বিকে একে অপরের সঙ্গে যুক্ত হতে দিবে না, অর্থাৎ এখানে আর পুনরায় ব্লক তৈরির কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ শুধু বেলুন যখন এনজিওপ্লাস্টি করা হয়, বেলুন সরিয়ে নেওয়ার পর সেখানে পুনরায় ব্লক তৈরি হয়ে যেতে পারে, কিন্তু স্টেন্ট কোথাও লাগায় রাখলে এই স্টেন্টের কারণে আর পুনরায় এখানে ব্লক তৈরি হয় না, স্টেন্টটাকে এভাবে রেখেই দেওয়া হয়। রুগীর শরীরে, রুগীর হার্টে স্টেন্টটাকে এভাবে রেখেই দেওয়া হয়। এই প্রসেসটাকে কিন্তু বলা হচ্ছে করোনারি স্টেন্টিং। প্রসেসটা খুবই সিম্পল, বেলুন এনজিওপ্লাস্টির চেয়ে একটু জটিল। ব্লকের স্থানে বেলুন এবং স্টেন্ট নিয়ে যাওয়া হয়, বেলুনকে ফুলানো হয়, বেলুনকে নিয়ে যাওয়া হয়, কিন্তু স্টেন্টটাকে ব্লকের জায়গাতে রেখে দেওয়া হয়। এই প্রসেসের নামই হলো করোনারি স্টেন্টিং। তবে এটা আমাদের মতো সাধারণ মানুষজনের কাছে হার্টে রিং বসানো নামে পরিচিত। রিং বসানো নামে পরিচিত, হার্টে রিং বসানো। এটা কিভাবে করা হয়, হাত বা পায়ের বিভিন্ন ধমনির ভেতর দিয়ে ক্যাথেটার প্রবেশ করানো হয়, ক্যাথেটার প্রবেশ করানো হয়, স্টেন্টের ভেতরে বেলুন রেখে সেটাকে ফুলানো হয়, তোমাদের দেখালাম আমি। স্টেন্ট ফুলে গেলে সেখান থেকে বেলুনকে অপসারণ করা হয় এবং স্টেন্টকে সেখানে রেখেই দেওয়া হয়। এটাই হচ্ছে করোনারি স্টেন্টিং। এবার আমরা অ্যানজিওপ্লাস্টির উপকারিতা এবং অ্যানজিওপ্লাস্টির ঝুঁকি সম্পর্কে একটু ধারণা নিব। অ্যানজিওপ্লাস্টি আমাদের কি কি উপকার করছে, অবশ্যই উপকার করছে। আমার রক্তনালী ব্লক হয়ে গেছিল, রক্তনালীর যদি ব্লকটা থেকেই যায় তাহলে হার্টের এই জায়গার মাসলগুলো কিন্তু খাবার অক্সিজেন পাবে না। এই জায়গার মাসলগুলো খাবার অক্সিজেন না পেলে আমার হার্ট বেশ দুর্বল হবে, আমার হার্টে ব্যথা করবে, আমার বুকে ব্যথা করবে, আমার শরীর দুর্বল হয়ে যাবে, আমার বিভিন্ন ক্লান্তি লাগবে, ওই যে হার্ট অ্যাটাক, হার্ট ফেলার এগুলো হবে। তাহলে উপায় কি, ব্লকটা খুলতে হবে। এখন এই ব্লকটা খুললেই তখন আমাদের হার্টটা ভালো করে কাজ করবে, বুকের ব্যথাও কমবে, শরীরের ক্লান্তি দুর্বলতাও কমবে। এটাই তো সবচেয়ে বড় উপকারিতা অ্যানজিওপ্লাস্টির। অন্যান্য হার্টের চিকিৎসার চেয়ে অ্যানজিওপ্লাস্টি আরও বেশি উপকারী, কারণ ওপেন হার্ট সার্জারি করা হলে বুকটাকে খুলে ফেলা হয়, বুকের হাড় কাটা হয়, বেশ কিছু মাংস কেটে যায়, বেশ কিছু চামড়া কেটে যায়, এগুলো জোড়া লাগানো, এই জোড়া লাগার প্রসেসে বেশ কিছু ইনফেকশন হয়, জটিলতা তৈরি হতে পারে। কিন্তু আমরা জানি অ্যানজিওপ্লাস্টিতে শুধু ক্যাথেটার শরীরের মধ্যে প্রবেশ করানো হয়, বুক কাটার কোনো প্রয়োজন নাই, খুব ছোট্ট একটা ছিদ্রের ভেতর দিয়ে ক্যাথেটার প্রবেশ করানো হয় এবং ক্যাথেটারটা সেই আক্রান্ত স্থানে নিয়ে গিয়ে, ব্লকের স্থানে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। যেহেতু ছোট্ট একটা ক্ষত তৈরি হয় গায়ে, এই জন্য এটার জটিলতা খুবই কম, খুব সহজেই রুগী এখান থেকে পুনরুদ্ধার হতে পারে, রুগী স্বাভাবিক জীবনে ফিরতে পারে। অথচ ওপেন হার্ট সার্জারি করলে রুগীর সুস্থ হতে হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে, কমপ্লেক্সিটি যদি থাকে, জটিলতা যদি হয়ে যায় তাহলে আরও বেশি সময় লেগে যায়। তার মানে বুঝতে পারছো যে সাধারণ ওপেন হার্ট সার্জারির চেয়ে অ্যানজিওপ্লাস্টি কিন্তু বেশি উপকারী। একে তো এটা রুগীকে সুস্থ করে ফেলছে, দ্বিতীয়ত রুগীর কিন্তু বেশি জটিলতা হচ্ছে না, বেশি কষ্টও হচ্ছে না, খুবই সামান্য সময়ের এবং সামান্য একটা ইফোর্টের প্রয়োজন এখানে। তারপরে দেখো অ্যানজিওপ্লাস্টির ঝুঁকি, অ্যানজিওপ্লাস্টি থেকে কি কি সমস্যা হতে পারে। সাধারণত অ্যানজিওপ্লাস্টির ঝুঁকি খুবই কম, তবে 2% ক্ষেত্রে দেখা যায় অ্যানজিওপ্লাস্টি করার পরও রুগীর এই হার্টের মধ্যে ব্লকগুলো থেকেই যায়।
হয়তো অ্যাঞ্জিওপ্লাস্টি করার সময় এই জায়গাতে করোনারি স্টেন্টিং করার চিন্তা করছেন ডাক্তাররা, এখানে স্টেন্টিং করার চেষ্টা করছেন, কিন্তু আশপাশের রক্তনালীগুলোতে ক্ষত হয়ে গেল। এই ক্ষতর কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে রোগীর। আবার এই জায়গাতে রক্তনালী ছিদ্রও হয়ে যেতে পারে, সেক্ষেত্রে রোগীর বেশ কিছু জটিলতা হতে পারে। তবে এগুলো হওয়ার চান্স কম। অ্যাঞ্জিওপ্লাস্টি বেশ ঝুঁকিহীনই একটা অপারেশন পদ্ধতির নাম। তারপরও মাঝে মধ্যে বেশ কিছু ক্ষেত্রে রুগীদের এরকম অ্যাঞ্জিওপ্লাস্টি করতে গিয়ে রক্তনালীর ক্ষতি হয়ে যেতে পারে, তাছাড়া ঝুঁকি কম। এই হচ্ছে বিভিন্ন রকম অ্যাঞ্জিওপ্লাস্টির আলোচনা। তার মানে আমরা 4 রকম অ্যাঞ্জিওপ্লাস্টি জানলাম। বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টিতে ব্লকের স্থানে বেলুন ফুলানো হয়। লেজার অ্যাঞ্জিওপ্লাস্টিতে লেজার রশ্মি প্রয়োগ করে ব্লক খোলা হয়। করোনারি অ্যাথেরেক্টমিতে ব্লকটাকেই কেটে ফেলা হয়, আর করোনারি স্টেন্টিংয়ে ব্লকের জায়গায় একটা রিং বা স্টেন্ট রেখে দেওয়া হয়। এই তো আমাদের হার্টের বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি। তবে আমার যদ্দূর জানা আছে হার্টের এই চিকিৎসা পদ্ধতিগুলো সিকিউ খুব একটা আসে না। তোমরা জানো যে অসুখের প্রতিকার হয় এবং প্রতিরোধ হয়। প্রতিকার মানে হলো অসুখ হলে কী কী চিকিৎসা। এই যে হার্টের 3 রকম চিকিৎসার কথা আমরা জানলাম, ওপেন হার্ট সার্জারি জেনেছি, বাইপাস সার্জারি জেনেছি, এখন আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি জানলাম। এগুলো কিন্তু প্রতিকার, কিন্তু হার্টের অসুখ যেন না হয় এই জন্য করণীয় ব্যাপারগুলোকে কিন্তু বলা হয় প্রতিরোধ। তোমার হার্টের যেন সমস্যা না হয় এই জন্য তুমি কী কী করতে পারো, এগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমরা ব্যায়াম করতে পারি, ভালো খাবার খেতে হবে, চর্বি খাওয়া যাবে না, তেল চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া যাবে না, তারপরে হচ্ছে ধূমপান করা যাবে না, মদ পান করা যাবে না, হাঁটাচলা করতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে। এগুলাই বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এগুলাই তোমরা বেশি ভালো করে মনে রেখো। তারপর বই যেহেতু দেওয়া আছে আমরা প্রতিকারগুলো টুকটাক জানলাম, খুব একটা প্রশ্ন এখান থেকে আসে না। এর মাধ্যমে আমাদের রক্ত সঞ্চালন অধ্যায়ের সবগুলো আলোচনা শেষ হলো। সবগুলো আলোচনা অনেক আগে শেষ হয়েছিল, কিন্তু এই ক্লাসটা আপলোড করতে অনেক দেরি হয়েছে। আমি এই জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আসলে যেটা হয়েছিল, ক্লাসটা আমি আগেও একবার নিয়েছিলাম, ক্লাসটা আপলোড করার পরে ফেসবুকের একটা কপিরাইটের কারণে এই ক্লাসটা কিন্তু আমাকে ডিলিট করে দিতে হয়। পুনরায় ক্লাস নিব করে নেওয়া হচ্ছিল না, অনেক সময় লাগলো। আমি খুবই দুঃখিত এর জন্য। তোমাদের এই পুরো অধ্যায়ের ক্লাসগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাও, এবং দেশের কোন জায়গা থেকে, কোন জেলা থেকে তোমরা ক্লাসগুলো দেখছো সেটাও কমেন্ট করে জানাও। তোমাদের বায়োলজি শিক্ষাটা অনেক আনন্দদায়ক হোক। ধন্যবাদ সবাইকে।